মান্না ভাই, গুছিয়ে বলার ভাষাটা নাই, কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ ৭১-এর গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে, প্রায় গায়ে হাত দিয়ে, মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে, কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো, এইটা আসলে কতটা যৌক্তিক? কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ সিদ্দিকী তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন, মন্ত্রিত্ব হারিয়েছিলেন, তাকে আওয়ামী লীগ আর কখনো একসাথে করে নাই, করুক না করুক, মানে তিনি আওয়ামী লীগ করে না করে সেটার জন্য আইন আছে। মানে এটা কি, মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেশার গ্রুপ। আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না। আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আশরাফ কায়সার ভাই আপনার কাছেও শুনতে চাই। আগে একটু আমরা মান্না ভাইকে শুনে আসি যে এটা আপনারা আসলে কিভাবে দেখতেছেন, এটা কি ঠিকই হইতেছে? মানে আমরাও কি গিয়ে উনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর, জেলে ভর বা গায়ে হাত দিব? মানে আমাদের কি করা উচিত যদি একটু বল। এগুলো করা ঔচিত্যবোধের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে। ঘটনাটা আমি দেখেছি, যেমন আমি বলি লতিফ সিদ্দিকী ভাইকে তো আমি খুব ব্যক্তিগতভাবে চিনি। তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া, তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্যপদ বাদ যাওয়া, জেল খাটা, জেলে যখন উনি ছিলেন তখন আমি থেকে দেখতে গিয়েছিলাম পিজি হাসপাতালে, জেলের মধ্যে না, তখন তার কথাবার্তা আমি শুনেছি। খুবই মানে একটু পাগলাটে টাইপের, খ্যাপা টাইপের, কিন্তু মনটা খুবই পরিষ্কার। এটা আমি একদম ওপেনলি বলছি। যারা যারা তার সাথে আজকে যে আচরণই করেছে, যাই করেছে, তারপরেও আমি বলবো, আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, উনি তার জবাব দেওয়ার চেষ্টা করছেন। তবে তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন, কোথায় ছিলেন? উনি বললেন আমি তো জুলাই আন্দোলন সমর্থন করেছিলাম, আমি তো বলেছিলাম যে এই সরকারের পদত্যাগ করা উচিত। আমার সঙ্গে আছেন আমরা সেন্ট্রাল কমিটির একজন সদস্য, তার বাড়ি টাঙ্গাইল, উনি আমাকে এর আগে এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে যতদূর পর্যন্ত পরিস্থিতি আছে তাতে তার পদত্যাগ করা উচিত। ওনাকে জিজ্ঞেস করছে আপনি এখানে এলেন কেন? উনি সেটা বলছে আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি বলে কিছু কথাবার্তা বলা হবে, অন্য কোনো কিছু ভেবে আমি সেই নর্মালি আসছি। কিন্তু আর একটা দিকে আমি আপনাকে বলি যে এই যারা অর্গানাইজ করেছে ৭১ মঞ্চ, সম্ভবত নাম, বা মঞ্চ ৭১ যেটাই বলুক, তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম। সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলছিল না, কিন্তু পথ পারে সেই মানুষগুলো আওয়ামী লীগ করা মানুষ, এবং সেই মানুষগুলো খুব স্পট আছে, তাদের মামলা আছে, সেরকম তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারে। এবং সেখানে গিয়ে তারা এক ধরনের সরকারি বাড়াবাড়ি, যেটা আসলে আওয়ামী লীগের উপর করাচ্ছে, নাম না বলে বলছে, সেগুলোর কথা বলছে, একটা লিফলেট দিয়েছে। ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে এরা আসলে আওয়ামী লীগেরই আর একটা ফ্রন্টের মতো ওপেন করেছে, যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনার, সিম্পোজিয়াম করবে, কথাবার্তা বলবে, এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ করবে। আমি ধারণা করি যে সেই রকম চিন্তা থেকে এই রিঅ্যাকশনটা হয়েছে। ওকে, আমি একটু প্রশ্নটা করি। আমাদের দর্শকরা আপনাকে অনেকে শুনছেন, কেউ আপনাকে বলছেন যে আপনার কণ্ঠটা একটু কম শোনা যাচ্ছে, আবার কেউ একটু এইটা বলছেন যে আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ, সেইটা একটা কথার কথা, আমি সেইটা ধরতেছি না। ওরা ডিসগাইজ করে, ওরা যদি দল করে, ওদের যদি সামনে আসার সাহস না থাকে, এইটাই তো নৈতিক পরাজয়। এর চেয়ে মানে এইটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে, বা এটা আমরা কেন করতেছি আসলে? মানবাই যদি দুটো যেই বলি খালেদ, প্রথম কথা হচ্ছে এখন যে সরকার আছে এটা একটা বায়বীয় সরকার, এটা একটা পানির মতো তরল সরকার, এর কোনো শেপ নেই, কোনো কালার নেই, এটাকে ঠিক টাচ করা যায় না, এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করে মনে হয় না। মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত, সরকার এই ব্যাপারে একেবারে উদাসীন, এরকম মেলা ঘটনা অতীতে তো দেখেছেন। আমি কাহিনী বাড়াতে চাই না, উদাহরণ বাড়িয়ে মূল কথা বাদ দিতে চাই না। এই কারণে হয়েছে কি, এই যে মব তৈরি হচ্ছে, এই মবই তৈরি হবে কিরকম করে বলেন? যেরকম যখন আপনার ওই যে টুঙ্গিপাড়ার ঘটনাটা ঘটলো,
এটা খুব সিম্পল ব্যাপার ছিল, একটা 144 জারি করে দিতেন, উভয় পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতেন, মাঝখানে পুলিশ আর্মি দাঁড়িয়ে যেতে, কিছুই হতো না, গভর্নমেন্ট করেনি। এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে, মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে, দুটোই ইন্টেলিজেন্স কি জানেনি, কিন্তু তারা কিছুই করে নাই। মনে হচ্ছে যে তারা এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধহয়। তারা নিজেরা করছে, তারা নিজেদের করছে, তাই করছে যারা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না, তাদের কর্মীও আছে যারা এইটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদের নিয়ে আসে এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে। মব মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঠিক মব না, এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক, তাদের নিয়ে এসে একটা ইমোশনকে ফর্ম করে কাজটা করা হচ্ছে। তবে জিনিসটা দিন দিন কমছে, এটাও অবজার্ভ করবার মতো। দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই? আমি একটু আশা ভাইয়ের কাছে আসি, যে আশা ভাই একই প্রশ্ন, যে আমরা আসলে এটা কেন করতেছি? আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক একটি ঘটনা, নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু আমি বলি যে এই মঞ্চ ৭১ কারা? এই মঞ্চ ৭১ কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে। আপনি জানেন খালেদ, আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল, এখন আর সেই অবলম্বনটি নেই। কাজেই মঞ্চ ৭১ বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং 15ই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা, অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম। আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন, কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না। এবং মঞ্চ ৭১ বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে। তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই, গোল টেবিল করার অধিকার নাই, অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব, এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। একে মব, প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই। আমি শুধু একটু বলি, জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে, তাকে দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন। মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন, তার গাড়ি ভেঙে দিয়েছিলেন। আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক, বয়োবৃদ্ধ মানুষ, তাকে পাজাকোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ শাসনামলে ঘটেছিল। আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো টু শব্দ করেছেন? আপনি অন্তত দৈব চয়ন পদ্ধতিতে 5টা খোঁজ করে দেখেন, আপনি উত্তর পাবেন না। তার মানে তাদের মানবাধিকার সেন্স অথবা মত প্রকাশের স্বাধীনতার সেন্স এটা কিন্তু মুখ চিনে সিলেক্টিভ। মানে আমরা যখন কাউন্টার নেগেটিভ দাঁড় করায় আশা ভাই, বিশেষ করে আমি দেখছি যে আপনি ওপিনিয়ন লিডার হিসাবে আপনি কিন্তু অনেক, আমার আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই কাউন্টার নেগেটিভটার তো শেষ তো হইব না। আমরা তো আওয়ামী লীগের এগুলি পামু, তার আগে গেলে আওয়ামী লীগ জাসদের লোকে কি করছে পামু, জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করার সময় কি করছে পাইলে এগুলি পামু। আপনি এগুলি আরো ভালো করতে পারবেন, মান্না ভাই তো কালা সাক্ষী। এইটা মানে এটা আমরা করবো কিনা, মানে আমি সাজেশন চাইতেছি যে এইটা আসলে ঠিক হবে। খালেদ, আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না, এই পথের শেষ হতে হবে। অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে, ক্ষোভ জানবে, হতাশা জাগবে, কিন্তু এইটা কোনো পথ না। আরেকটা জিনিস, যে গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই রকমভাবে পলায়ন করেছেন শেখ হাসিনা এবং তার দুঃশাসন, তারপরে এটি মানানসই না। তৃতীয় হচ্ছে, যারা এই মব ভায়োলেন্সের সাথে যুক্ত এই লোকগুলো কারা? এই লোকগুলো অদায়িত্বশীল, তাদের গণ অভ্যুত্থানে তেমন কোনো ভূমিকা নাই, তারা একটা ভালনারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে। আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি, কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল, এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে, বিচলিত করছে এবং হতাশ করছে। কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ, ইট ক্যানট। আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না, কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সফট ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি, সেটিকে মনে করি। আপনি আজকে খেয়াল করবেন, আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে। এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন
অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন, তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের উপরে। কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে, তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে। না কিন্তু এটা আশা ভাই, আওয়ামী কিন্তু আশা ভাই, লীগ- এই মুক্তিযুদ্ধের এই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে, আওয়ামী দোকানদারি থেকে। কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি। আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে, সে বলবে রশিদ মিনাজ হচ্ছে বীরশ্রেষ্ঠ, মতিউর রহমান হলো হাইজ্যাকার, এবং এটার কেউ প্রতিবাদ করবে না। মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তিযুদ্ধ আমাদের বাঁচাইতে হবে। মানে মুক্তিযুদ্ধের দেখুন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে, তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে। আপনি খেয়াল করে দেখুন, 1 লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে, আওয়ামী লীগ আমলে 3.25 লাখ মুক্তিযোদ্ধা হয়েছিল। এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা। আপনার সাথে আমি পুরোপুরি একমত, আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে, এটা সাংঘাতিক সুইসাইডাল, এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ ফেরত যাচ্ছে, আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে। কাজেই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে, এরা আদৌ দেশের পক্ষের শক্তি কিনা, গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা। আমি পরিষ্কার আপনাকে বলে দিই, কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন, তারা অন্তর্বর্তী সরকারের অংশ, তারা মব ভায়োলেন্সের ক্রীড়ানক, এবং তারা দেশে বিদেশে থাকেন, ইউটিউব পরিচালনা করেন। তারা চান না এ দেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে ফেরত আসুক। তারা চান এই অচলাবস্থা চলতে থাকুক, তাহলে তাদের গুরুত্ব তৈরি হবে। তারা কিন্তু অ্যানার্কিস্ট, কাজেই তারা কারো বন্ধু না, এই কথাটা পরিষ্কার বলতে চাই। আশা ভাই, আপনার কাছ থেকে এইটার আমি আবার একটু, মানে এটা আপনি আর একটু ইলাবোরেট করবেন কিনা। আমরা আপনার কাছে, যেহেতু আপনি মত মরল, মানে অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে, কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি 15 বছর 25 বছর 1500 বছর শোষিত হয়েছে, আমি এখন অ্যানার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই, সব কিছু ভাইঙ্গা চড়ে ফেলতে চাই, আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই, এইটা যদি হয় আমার মানসিকতা, কারণ আমি বঞ্চিত, এইটারও তো আমি আসলে খুব বেশি কেমনে এটাকে মানা করব, ওইটার জায়গা থেকে আমি আপনার কাছে আসতেছি। মান্না ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো অনেক দিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত, মানে সেটা যদি 40 বছর থেকেও তার চেয়েও বেশি, যদি ছাত্র রাজনীতি এটা তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয়লাভ করি, তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই? মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাইতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস, এখন আমাদের থেকে সাজেশন নে, আমাদের কথা মেনে চল, তোদেরকে এটা করে দিচ্ছি, এইটা না হয়ে আমাদের আক্রোশটা কেন থাকে? মানে আমরা তো জিতে গেছি, যেটা মানে মরাকে মারতে আমরা কেন পছন্দ করি? মান্না ভাই, এটা যদি ধরেন এরকম যদি হয় যে একটা নির্বাচন হয়েছে, একটা পিসফুল নির্বাচন, তাতে একদল জিতেছে আর একদল হেরেছে, তখন এই প্রস্তাবটি করতে পারবেন না। এরকম উদাহরণ বাংলাদেশেই আছে, যে মোটামুটি ভালো নির্বাচন হওয়ার পরে সম্পর্ক ভালো গেছে, অত বড় মানে হুড়াঙ্গামা হয়নি। কিন্তু যদি এমন হয় যে আগে থেকেই সম্পর্কটা খুবই তিতা হয়ে গেছে, একেবারে বিদ্বেষ ধরে হিংসার জায়গায় চলে গেছে, তাহলে জেতার পরে হিংসার শোধ তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে হয়ে যায়। এটা মানুষের মধ্যে বোধহয় প্রবৃত্তি। যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে 15 বছর ধরে, বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাক্কালে এই 40-45 দিনে, মাত্র 40-45 দিনের মধ্যে মনে করেন প্রায় 1,500 লোক মারা গেছে। যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে, তো ফলে এইরকম একটা আবেগ, এই একটা ক্রোধ, আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক। আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলে খুব লাভ নেই। এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো, মানে আপনার নিজের ধরেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে এরকম একটা অত্যাচার যদি আপনার নিজের মনে হয়, তখন আপনার মধ্যে এরকম রিয়াকশন হতো, এটা আমি মনে করি। এটাই স্বাভাবিক। জাতিগত সেই বিদ্বেষও হতে পারে, আবার গোষ্ঠীগত হতে পারে, দলগত হতে পারে, সেরকম করে চলছে। এটা তারই বহিঃ প্রকাশ, অন্য কিছু না। কিন্তু যেমন ধরেন এই ঘটনার পরে আমি বলি আপনাকে, দুটো দল মনে করে আমি বলি, অনেক দলের নামই বলতে পারি, আমি আমার নিজের দলকেও একটা দিকে রাখতে পারতাম, কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগ বা জামাত ইসলামের সাথে বাকি যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল, তারা চোখে চোখে কথা বলে নেই, সামনাসামনি দেখেনি, পাশাপাশি বসে নাই। তারা এখন বসেছে,
বসবার পরে প্রায় মাস দুয়েক ধরে কথাবার্তা বলেছে, এবং সেই কথাবার্তার মধ্যে এরকম হয়েছে, শেষে দেখেন এখন হচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষ এরকম বলছে যে সে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে, সে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, মনে মনে কিন্তু আরো বেশি গালি দেয়। কিন্তু তারপরেও এখন এইটা অনেক সুশীল ভাবে বলবার চেষ্টা করা হচ্ছে, একদম আক্রোশ বিদ্বেষের ছোঁয়া ছাড়া বলা হচ্ছে। এবং ওই যে সভাটা চললো এতদিন ধরে, যেটা আপনার ওই ঐক্যমত্য। কি বলে ঐক্যমত্য কমিশনের মধ্যে হয়েছে, জি। সেটার পিসফুল এন্ডিং হয়েছে, সেটা ওয়াইন্ড আপ করা গেছে। আগে তো দুইজন বড় প্রতিবারের জনপ্রিয়তা টকশো করতে গিয়ে বলে যে মারামারি লেগে গেছে, ঝগড়া করতো, এখন ওই জায়গাটা নাই। ফলে এটা আমি মানি যে আক্রোশের বিষয়টা আছে, প্রতিহিংসার ব্যাপারটাও আছে, হয়েছে, দেখা গেছে। কিন্তু এখন যেটা দেখছেন, এইটাকে যদি আপনি ওইভাবে বলেন, মানে যে মবক্রেসির প্রশ্ন বললেন, এই মবের বেশিরভাগ আমি বলছি একদম একটা অর্গানিক মব নয়, এটা কিন্তু এটা অনেকটা ম্যানুফ্যাকচার্ড মবের মতো, যার মধ্যে দলীয় পরিচয় আছে। আজকে যারা যারা এই কাণ্ডটা করেছে আপনার ডিএলতে, তাদের মধ্যে অনেক অন্যান্য দলের লোকজন ছিল, তাদের ভূমিকা ছিল, এবং বিভিন্ন জায়গাতে তাদের ভূমিকা দেখা যাচ্ছে। এবং যত জায়গাতে মব তৈরি হয়েছে, আমি নিজে যতখানি খোঁজ খবর নিতে গেছি, আমি দেখেছি জায়গা ভেদে এই মবের বেশিরভাগ পরিচয় দলীয়, এই জন্য এরকম হয়েছে। আর এই দলীয় জিনিস আপনি যদি উস্কাতে থাকেন, তাহলে তো সেরকম হবেই। আর যদি সেটার পেছনে আপনি একটা কিছু পাইয়ে দেবার, কিছু লাভ হবার সম্ভাবনার কথা বলেন, তাহলে তো আরো হবে।